দর্শক, চলছে ত্রয়োদশ সংসদ অধিবেশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার মধ্যে সে ব্যথাটা আছে। আমারও দুই থানা, দুইটা অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। তো আমিও এই ব্যথায় ব্যথিত। এদিকে আজকে সংসদে স্পিকার তারেক রহমানকে উদ্দেশ্য করে অনেক কথা বলেন। অসংখ্য সংকটের কথা বলে তুপের মুখে পড়েছেন স্পিকার। এই নিয়ে দেশের প্রত্যেকটা এমপি কেঁপে যায়। সংসদের ভিতরে অনেক ঝামেলা হয়েছে সেখানে আজকে। সো এখন ওই পুরনো দোতলা যে ভবন, যেটি এমনি ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়, সেই ভবনটিতেই কাজ চালানো হচ্ছে। জানা গেছে এই হাসপাতালে কনসালটেন্ট সহ চিকিৎসকদের 9টি, নার্সের 6টি। বিএনপি জামাতের কথায় রাস্তায় নামতো না। এখানে কিন্তু বিএনপি এবং জামাত এবং ইউনুস গং সম্মিলিতভাবে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে ব্যাপক একটা খেলা দিয়েছিল এবং এই খেলায় তারা সফল। আপনাদেরকে মানতে হবে, সাধারণ মানুষ যদি না নামতো এই আন্দোলন কোনোদিনও সফল হতো না। সারা দেশে বিভিন্ন জায়গায় জামাত শিবির নেতাদের ফাঁসাতে নজিরবিহীন চেষ্টা। তবে দিন শেষে আওয়ামী লীগ যেখানে পারেনি সেখানে বিএনপি সমস্ত চেষ্টা ব্যর্থ হবে। দর্শক, আওয়ামী লীগ জামাতকে এমন কোনো পদ্ধতি নেই যে পদ্ধতিতে ফাঁসাতে চায় না। তদন্তের বর্তমান অবস্থা কি এবং তদন্ত এত বিলম্বে সুনির্দিষ্ট কারণ কি, কেন তদন্ত এত লাগছে? ইউনুস বলেছিলেন বাংলাদেশ নাকি পৃথিবীর কাছে যাবে না, পৃথিবী বাংলাদেশের কাছে আসবে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো কথা বলছে। আজকের সংসদ অধিবেশনে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে। সকল এমপিরা এক হয়ে স্পিকারের বিরুদ্ধে অ্যাকশন নেয়। অসংখ্য এমপি সরাসরি স্পিকারের বিরুদ্ধে অনেক কথা বলে সংসদ অধিবেশনে। এই কারণে জামাত এবং বিএনপির এমপিদের মধ্যে একটা মুখোমুখি কথার লড়াই হয় এবং প্রতিদিন যেইভাবে হাসনাত আব্দুল্লাহ, রুমিন ফারহানা এবং আরও যারা গরম গরম এমপি রয়েছে তাদের বক্তব্যের মতোই আজকে উত্তাল পরিস্থিতি হয় সংসদ এলাকায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্পিকারের সর্বশেষ অবস্থা এবং এই নিয়ে সংসদ এলাকায়ও যে একটা ঝামেলা হয় সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনি যে সিরিয়ালি আসে তারা নোটিশ দেয় কখন আমি জানি, যে আপনি সিরিয়াল ওইভাবে মেনটেন করেন। দুইটা অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। তো আমিও এই ব্যথায় ব্যথিত। মিস্টার স্পিকার স্যার, আমাদের মাননীয় সদস্যবৃন্দ, এটা অল মেম্বার্স এক্সেপ্ট মিনিস্টার্স, অল মেম্বার্স আর প্রাইভেট মেম্বার্স, তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের এলাকার কথা বলার জন্য 71 বিরুদ্ধে নোটিশ দিয়ে থাকে। আপনি যে সিরিয়ালি আসে তারা নোটিশ দেয় কখন আমি জানি। এই যে এখন হাউস শুরু হয়েছে 10:30টায়, তারা 10:31 নোটিশ জমা দিয়েছে, 32 নোটিশ জমা দিয়েছে। তারা চায় যে নোটিশটা আগে আসুক এবং তার এলাকার কথা বলুক। কাজে আপনি সিরিয়াল ওইভাবে মেনটেন করেন যাতে তাদের অ্যাকচুয়ালি পরিশ্রম করে, তাদের পরিশ্রমটা যেন সার্থক হয় এবং তারা যেন তাদের নিজেদের এলাকার কথা বলতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমিও তো তাদের দলেরই সদস্য, তো অতএব আমার মধ্যে সে ব্যথাটা আছে, যে কারণে অনেক সময় ইন্টারফেয়ার করি। যেমন একটু আগে বলছিলেন একজন যে হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। তো আমি দেখলাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না, যে কারণে আমার থানার কথা বলতে পারেননি। আমারও দুই থানা, দুইটা অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই, পিয়ন নেই। তো আমিও এই ব্যথায় ব্যথিত। ধন্যবাদ, আমরা এটা সিরিয়ালটা মেনটেন করব। বর্তমান বিএনপি সরকারের আসল ঘটনা ঘটে গেছে, রাস্তা ক্লিয়ার, বিএনপি তার মঞ্জিল ঠিক করে ফেলেছে। এক্ষেত্রে আসিফ মাহমুদরা পুরো জাতিকে পথ দেখাচ্ছেন। জামাত, এনসিপি এরা আগেভাগে জনগণকে স্পষ্ট করে দিয়েছেন। জনগণ যদি এটা উপলব্ধি করতে না পারে তাহলে জনগণের কপালে এই বিপদ আছে। বিপদ শুধু রাজনীতিবিদদের কপালে না, জনগণের কপালে আছে। এখন আসিফ, গোলাম পরোয়ার এরা জাতিকে যে বিষয়ে সতর্ক করছেন, আপনারা এটা ফিল করে যদি বিএনপির বিরুদ্ধে সমালোচনা মুখর না হন, বিএনপিকে যদি চাপ না দেন, তাহলে আপনি তরুণ, আপনি রাজনীতি করেন না, ছাত্রদল শিবির কোনো কিছুই করেন না, ছাত্র শক্তি কিছু করেন না, কিন্তু আপনি চাকরি পাবেন না। আপনার মেধা আছে, আপনি চাকরি পাবেন না। যে চাকরির অধিকারের জন্য আপনি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, কোটানা মেধা স্লোগান দিয়ে দিয়ে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছেন, আপনি সেই আন্দোলনকারী বিসিএস আবারও বৈষম্যের শিকার হবেন এবং বিএনপির পরিবারের লোকজনকে চাকরি দেওয়া হবে। যোগ্যতা না থাকলেও, আপনার যোগ্যতা থাকলেও চাকরি দেওয়া হবে না। আপনি সেই পুরনো বৃত্তে আটকা পড়বেন। অতএব যা করার এখনই করতে হবে এবং আপনি প্রতিবাদ করতে যাবেন, আপনাকে গুম করবে। যেহেতু গুম অধ্যাদেশও নাই এখন, 12 তারিখের পর এটা থাকবে না, আপনাকে গুম করবে, আপনাকে পিটাবে। আপনার মানবাধিকারের পক্ষে কেউ কথা বলতে পারবে না। অতএব আসিফ মাহমুদরা জাতিকে যে পথ দেখাচ্ছে সেই পথ অনুযায়ী জাতিকে চলতে হবে, নইলে সবার কপালে বিপদ আছে। বাংলাদেশের ইতিহাস বলে যে বাংলাদেশের জনগণ কোনো একটা ভালো বিষয়ে যেটা সমর্থন করেন কিন্তু তার পক্ষে কিছু বলেন না বা রাজপথে নামেন না। এই সমস্যাটা সমাধান করতে হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল সবাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রাজনীতিবিদ ছাড়া কেউ কোনোদিন রাজপথে নামেনি। এমনকি জুলাই আন্দোলনেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা এগুলো নিয়ে কোনো আন্দোলন ছিল না। তত্ত্বাবধায়ক সরকার জুলাই আন্দোলনের ফসল,
অটোমেটিক্যালি এসেছে, কিন্তু তত্ত্বাবধায়কের পক্ষে জনগণ, কিন্তু জনগণ কোনোদিন রাজপথে নামে নেই, বরং রাজনীতিবিদরাই সবাই নামতে পারে নাই, বিএনপির লোকজনই সবাই নামতে পারে নাই। এই হচ্ছে আসল কথা। এমনকি একটা পর্যায়ে বিএনপি জামাত সরাসরি তত্ত্বাবধায়ক সরকার বলতো না, বলতো যে নির্দলীয় নিরপেক্ষ সরকার, সেটা অন্য নামে হলেও সমস্যা নেই, যেহেতু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নামটার উপরেই, মানে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার নামের উপরেই প্রচন্ড ক্ষোভ ছিল তাদের। তো দর্শক, এনসিপি সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠেছে। এর মানে বিএনপি সরকারের আসল ঘটনা ঘটে গেছে যে তাদের মধ্যে স্বৈরাচারীর বীজ ঢুকে গেছে, ফেসিবাদের বীজ ঢুকে গেছে, এবং তাদের রাস্তা একটাই, তারা ফেসিস্ট এবং স্বৈরাচার হয়ে উঠবে। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও সেম কথা বলেছেন বগুড়ায়, যে ফেসিবাদী শাসনের দিকে হাঁটছে বিএনপি সরকার, জামাত। বিএনপি সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠেছে, আসিফ মাহমুদ, এনসিপি। এর মানে পুরো জাতিকে জামাত, এনসিপি দেখিয়ে দিল যে এই হচ্ছে বিএনপি। এখন যদি আপনি বিএনপিকে সেভাবে ডিল না করেন, এখনই যদি কিছু না বলেন, তাহলে সামনে আপনি নিজেই বিপদে পড়বেন। আর এখন বলাটা সহজ, কিন্তু দেরি করলে বিপদ আছে। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোরও সমান হয় না। অতএব আপনি এখনই ফোর দেন। আমি যেটা বলি যে এখনই হরতাল অবরোধ করেন, এবং যদি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, গুম অধ্যাদেশ ফিরিয়ে আনার দাবিতে, মানবাধিকার অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে জামাত, এনসিপি হরতাল ডাকে, আমি মনে করি সাধারণ ছাত্র জনতার সেখানে নেমে যাওয়া উচিত। কারণ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কোনো কর্মসূচি দিলে জামাত, এনসিপি যদি, সাধারণ জনগণ জামাত, এনসিপির ডাকে যদি এখনই সাড়া দেয়, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সাধারণ শিক্ষার্থী, নারী, পুরুষ, গৃহিণী, বেশি দিন লাগবে না। আপনারা 2-4 দিন কষ্ট করে রাজপথে নামেন, পুলিশের মাইরও খাওয়া লাগবে না, বিএনপি সোজা হয়ে এগুলো মেনে নেবে। আর রাজপথে এখন নামবেন না, সামনে আবার জুলাইয়ের মতো জীবন দিতে হবে। আর এখন বিএনপি কিচ্ছু করতে পারবে না, মানতে বাধ্য হবে দাবি। তো দর্শক, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা প্রায় বলেন আগামী 15-20 বছরও দেশে কোনো গণঅভ্যুত্থান হবে না, কিন্তু ইতিহাস এর নজির রয়েছে। 69-এর গণঅভ্যুত্থান অর্জন যখন রক্ষা করা যায়নি, তখন 71 সংগঠিত হয়েছিল। একইভাবে 2024-এর গণঅভ্যুত্থান অর্জনের চেতনা যদি রক্ষা করা না যায়, 26 বা 27 সালে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। বিএনপি এমন পথে গেছে, এমন ঘটনা ঘটে গেছে বিএনপির, যে গণঅভ্যুত্থান হতে পারে। ফ্যাসিস্ট হয়ে জামাত, বিএনপি একই কথা বলছে যে ফেসিবাদের দিকে যাচ্ছে, স্বৈরাচার হয়ে উঠছে, তাহলে তো আবার গণঅভ্যুত্থান হবেই। দর্শক, চলছে ত্রয়োদশ সংসদ অধিবেশন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসপাতালে রূপান্তর করতে পারি, তাহলে জনগণের জন্য চিকিৎসা সেবা পাওয়া অনেক সহজ হবে, এবং প্রয়োজনীয় ডাক্তার, নার্স এবং ধন্যবাদ মাননীয় সদস্য। হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব SM ফয়সাল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্তাপীয় বিষয় আমার নির্বাচন এলাকা চুনারগড় পৌরসভার খোয়াই নদীর উপর 1987 সালে নির্মিত বেলি ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে একটি নতুন ব্রিজ, RCC ব্রিজ নির্মাণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা হবিগঞ্জ 4-এর চুনারগড় পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের সড়কটির 2 অংশের সংযোগ স্থাপন কল্পে দীর্ঘ 40 বছর পূর্বে 1987 সালে খোয়াই নদীর উপর একটি ব্রিজ, বেলি ব্রিজ নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই অঞ্চলের জনসাধারণ দৈনন্দিন চলাচল সহ তাদের উৎপাদিত ফসল, ধান, চাউল, গম, ভেজিটেবলস, আনারস, আখ, চা এবং নির্মাণ সামগ্রী, ইট, বালু ইত্যাদি পরিবহন করা হয় ওই জেলা সদরের সঙ্গে সংযোগ রাখার কাজে খোয়াই নদীর উপর নির্মিত এই বেলি ব্রিজটির ব্যবহার করে থাকে। বেলি ব্রিজটির চুনারগড় উপজেলার 2 অংশের মধ্যে একমাত্র সংযোগ, যেখানে অধিবাসী 2 লক্ষ উপরে মানুষের উপরে। এই সরু 40 বছরের পুরাতন ব্রিজটি দিয়ে যানবাহন ও পণ্য সামগ্রী বৃদ্ধি পাওয়ায় বেলি ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়লে এলাকার যোগাযোগ ও যাতায়াত বন্ধ হয়ে পড়তে পারে। এমত অবস্থায় চুনারগড় পৌরসভার খোয়াই নদীর উপর 40 বছরের পুরাতন ব্রিজটি স্থলে, বেলি ব্রিজ স্থলে একটি RCC ব্রিজ নির্মাণ করার জন্য মাননীয় সেতু মন্ত্রী ভারপ্রাপ্ত মহোদয় বাংলাদেশ আওয়ামী লীগের সবার জন্য
আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকভাবে ব্যাখ্যা করবেন, অনেক জায়গায় উপস্থাপন করবেন, বাট কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। বেশ কিছুদিন যাবত কথাগুলো বলবো করে বলা হচ্ছিল না। গতকাল রাতে আমাদের একজন অ্যাক্টিভিস্ট এই কথাগুলা নিজের মতো করে লিখেছেন। এই কথাগুলো আমার মনের কথা এবং আমি অনেকদিন ভেবে চিনতে এই কথাগুলা উদ্ধার করেছি। আশা করি আপনারা কথাগুলো বুঝবেন। আগে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, এরপর যে মন্তব্য করার করবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে ভিডিও সম্পূর্ণ শুনে আশা করি আপনারা মন্তব্য করবেন। প্রথমেই আপনারা আমার কতগুলা প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন ধরেন আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাত, এই দলের নেতাকর্মীদের যখন হত্যা করা হয় কিংবা নির্যাতন নিপীড়নের শিকার হয়, তখন সাধারণ মানুষের কোনো কিছু যায় আসে? সাধারণ মানুষ কি কোনো প্রকার প্রতিবাদ কখনো করেছে? বলতে পারবেন? উত্তর হবে না। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শত নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কয়জন মানুষ নিন্দা জানিয়েছে? কে নিন্দা জানিয়েছে? সাধারণ মানুষ যাদেরকে বলা হয়। গত পরশুর একটা উদাহরণ, কক্সবাজারে ছেলেকে না পেয়ে 85 বছরের একজন বৃদ্ধ, 5 বছর বয়সী একজন শিশু এবং ছোট ভাইয়ের বউকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। কয়জন মানুষ নিন্দা জানিয়েছে? কক্সবাজারের কয়জন মানুষ প্রতিবাদ জানিয়েছে? জানায়নি। জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে হত্যা করা হয়েছে। ছেলে ছাত্রলীগ করার অপরাধে মাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মা বাবা পরিবারের কেউ মারা গেলে তাদেরকে দেখতে দেওয়া হয়নি, তাদের জানাজাই পর্যন্ত অংশ নিতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে এসে বিএনপি সরকার। কয়জন মানুষ প্রতিবাদ জানাইছে? কয়জন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে? বলতে পারবেন? দেয় নাই। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের লাগাতার যে আন্দোলন হতো, আন্দোলনে বাধা দিয়েছে না? প্রতিহত করেছে না? যে ওয়েতেই করুক, করেছে তো। কয়জন সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে? কয়জন সাধারণ মানুষ বিএনপি জামাতের আন্দোলনে একীভূত হয়ে তারা আন্দোলন করেছে? করেনি। আসল কথা হলো, মানুষ ততক্ষণ পর্যন্ত চুপ থাকে যতক্ষণ পর্যন্ত না তার নিজের গায়ে ধাক্কা না লাগে, নিজের গায়ে বিপদ আপদ না আসে। যতক্ষণ নিজের কাঁধে বিপদ না আসবে বাংলাদেশের মানুষ, ততক্ষণ তাদের ঘুম ভাঙবে না, তারা কথা বলবে না। এইটা বাংলাদেশের মানুষের চরিত্র বলতে পারেন কিংবা সাইকোলজি বলতে পারেন। জুলাই আগস্টে বিএনপি জামাত এবং ইউনূস চক্র যেভাবেই হোক, যে কোনো ওয়েতে হোক, ভুল বুঝিয়ে ভূগোল বুঝিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে এবং এই হোলি খেলা খেলে গঙ্গা বইয়ে দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিল, যার কারণে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। অন্যথায় সাধারণ মানুষ কোনোদিনও বিএনপি জামাতের কথায় রাস্তায় নামতো না। এখানে কিন্তু বিএনপি এবং জামাত এবং ইউনূস গং সম্মিলিতভাবে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে ব্যাপক একটা খেলা দিয়েছিল এবং এই খেলায় তারা সফল। আপনাদেরকে মানতে হবে, সাধারণ মানুষ যদি না নামতো এই আন্দোলন কোনোদিনও সফল হতো না। জুলাই জঙ্গি উত্থান চলাকালীন একমাত্র কট্টরপন্থী আওয়ামী লীগের সমর্থক ছাড়া বাকি সবাই কম বেশি লাল হয়েছিল, সবাই কম বেশি নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয়তো এই সময়ে এসে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই সব স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে, কিন্তু বললাম তো, যারা কট্টরপন্থী আওয়ামী লীগের সমর্থক এরা ছাড়া কম বেশি সবাই নিন্দা জানাইছিল, কম বেশি সবাই হাফ লাল হলেও হয়েছিল। একথা অস্বীকার করতে পারবে না। যারা অস্বীকার করবে এখন, তারা হয় গোয়ার্তুমি করতেছে, না হয় জুলাইতে বাংলাদেশে কি হয়েছিল অ্যাকচুয়ালি তারা সেটা জানেই না। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক বড় বড় নেতার পরিবারের লোকজন রাস্তায় নেমেছিল, অসংখ্য উদাহরণ আছে। কয়টা উদাহরণ নেবেন? অসংখ্য আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মেয়ে, ছেলে, নিকটাত্মীয়। ইউনূস বলেছিলেন বাংলাদেশ নাকি পৃথিবীর কাছে যাবে না, পৃথিবী বাংলাদেশের কাছে আসবে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো কথা বলছে। ইউনূস আমলে যে দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করেছিল, অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক আমলেও সেই চিত্রের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। বরং এখন প্রশ্নটা আরো তীক্ষ্ণ হয়ে উঠছে, সরকার পাল্টেছে কিন্তু কেন পাল্টাচ্ছে না বাংলাদেশি পাসপোর্টের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি? এই যে সব ঘটনায় এগুলোকে আর বিচ্ছিন্ন বলে মনে করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর পর এবার ইতালিও আগামী 20 এপ্রিল 30 বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং ইতালি সরকার বাংলাদেশ সরকারকে ইতোমধ্যে চিঠিও দিয়েছে। এটি শুধু 30 জন মানুষের দেশে ফিরে আসার খবর নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক অভিবাসনের পথে বাংলাদেশিদের প্রতি নজরদারি বেড়েছে, সন্দেহ বেড়েছে, আর ভিসা পাওয়ার শর্ত আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর হয়েছে। একদিকে অবৈধ অভিবাসন, ভুয়া কাগজপত্র, মানব পাচার এবং আশ্রয় প্রার্থনার অপব্যবহার, অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং কূটনৈতিক অদক্ষতা, সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নাগরিকদের প্রতি আস্থার জায়গাটি স্পষ্টভাবেই নড়বড়ে হয়ে গেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধাক্কা খেয়েছে, সাজানো নির্বাচনে আসা তারেক রহমানের সরকারও সেই ক্ষত সারাতে পারছে বলে মনে হয় না। একই প্রেক্ষাপটে 8ই এপ্রিলের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের 13টি দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রমাণের স্তর 3 বা সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এখন শুধু শ্রমিক ভিসা নয়, শিক্ষার্থী ভিসাও সন্দেহের চোখে দেখা হচ্ছে। একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীও এখন বাড়তি দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আজকে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে অনেক এমপিরা যে বক্তব্য দেন এবং বিভিন্ন দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।